Good morning to everyone. Today we are going to learn about the first law of thermodynamics. That is one of the very important topics in thermodynamics, and already you are familiar with this in some other form. Sometime you have learned about the also directly the first law of thermodynamics, but you are familiar with the law of energy conservation. মানে শক্তির নিত্যতা সূত্র বলে যে জিনিসটা তোমরা শিখে আসছো যে we cannot create energy, we can transform energy from one form to another. তো এইটা হলো আসলে মেইনলি যে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স, তবে আমরা আরেকটু অন্যভাবে পড়ব। সো সেটা কিভাবে দেখা যায়, কিভাবে পড়তে পারি আমরা, সেটা যে আমরা গত ক্লাসে পিভি ওয়ার্ক এনার্জি মানে প্রেসার ভলিউম এর জন্য যে কাজ সম্পন্ন হয় সেই কাজটা আমরা পড়েছিলাম। তো তার রেসপেক্টে আমরা কোনো একটা আইডিয়াল গ্যাস অথবা কোনো একটা গ্যাসের রেসপেক্টে যে আসলে এই ফার্স্ট লটা কিভাবে হয় সেটা আমরা আজকে মেইনলি পড়ব। তারপরে আরো কিছু ফর্ম দেখব, সাম স্পেশাল ফর্মস অফ ফার্স্ট ল, মানে ওইটার সাথে সাথে আরো কিছু আলাদা ফর্ম দেখব যেটাকে আমরা ভিন্ন ভিন্ন ভাবে এক্সপ্লেন করতে পারি। তারপরে ম্যাথমেটিক্যাল প্রবলেমস অফ ফার্স্ট ল, specific heat capacity, and then we'll try to learn about the molar heat capacity if we have enough time. So let's start with the first law of thermodynamics. So before going to the first law, just I would like to give you some idea about the internal energy. If we want to mention, মানে যদি আমরা কখনো কোনো একটা সাবস্ট্যান্সের এনার্জি বলতে যদি স্পেসিফিক্যালি অন্য কোনো এনার্জি মেনশন করে না দেই, কাইনেটিক এনার্জি, ভাইব্রেশনাল এনার্জি, পটেনশিয়াল এনার্জি, হোয়াটএভার, যে কোনো এনার্জি আমরা যদি মেনশন করে না দেই, তাহলে এনার্জি বলতে তোমরা বুঝবা যে ইন্টারনাল এনার্জি। দ্য টোটাল অফ অল পসিবল কাইন্ডস অফ এনার্জি অফ এ সিস্টেম ইজ কল্ড ইন্টারনাল এনার্জি। মানে যত ধরনের এনার্জি কোনো একটা সাবস্ট্যান্সের মধ্যে থাকা সম্ভব, সব এনার্জির সামেশনই হলো টোটাল ইন্টারনাল এনার্জি। The word internal is often omitted and energy of the system always implies internal energy. The internal energy of a system like temperature, pressure, volume, etc. is determined by the state of a system and is independent of the path by which it is obtained. মানে আমরা এই যে ইন্টারনাল এনার্জি, এটা আসলে তুমি কিভাবে গেইন করলা, কিভাবে টেম্পারেচার দিলা, সেটা কি রেডিয়েশনের মাধ্যমে না জাস্ট বাই হিটিং অর এনি আদার সোর্স। সো তার উপরে কিন্তু এই ইন্টারনাল এনার্জি ডিপেন্ড করে না, শুধু ইনিশিয়াল এবং ফাইনাল স্টেট, এই দুইটা স্টেট যদি তুমি জানো তাহলে সেক্ষেত্রে তুমি ইন্টারনাল এনার্জি কত আছে অথবা এই মুহূর্তে এনার্জি কত আছে ইউ ক্যান ইজিলি আন্ডারস্ট্যান্ড অর ইউ ক্যান ডিটারমাইন। হেন্স ইন্টারনাল এনার্জি অফ এ সিস্টেম ইজ এ স্টেট ফাংশন। এটা কিসের উপরে ডিপেন্ড করে, যে ডিটারমাইন্ড বাই দ্য স্টেট অফ এ সিস্টেম অ্যান্ড ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য পাথ। যে এটা পাথের উপরে ডিপেন্ড করে না যে কোন পথে আসলো বা কোন ভাবে হলো, ইন্টারনাল এনার্জি বাড়লো কিভাবে কমলো কিভাবে। সো এটা হেন্স দ্য ইন্টারনাল এনার্জি অফ এ সিস্টেম ইজ এ স্টেট ফাংশন। তাহলে এখন এই যে আমরা যদি কখনো কোনো আলাদাভাবে স্পেসিফিক্যালি মেনশন করে না দেই যে টোটাল এনার্জি অথবা কাইনেটিক এনার্জি, পটেনশিয়াল এনার্জি অথবা ভাইব্রেশনাল এনার্জি, যে কোনো ধরনের এনার্জি যদি স্পেসিফিক্যালি মেনশন করা না হয়, দেন কোনো একটা সাবস্ট্যান্সের এনার্জি শব্দটা যখনই আমরা ব্যবহার করব তখন তোমরা বুঝবা যে এটা ইন্টারনাল এনার্জি। সো হোয়াট অ্যাবাউট দ্য ফার্স্ট ল? আমরা লাস্ট ক্লাসে এরকম একটা ফিগার তোমাদেরকে দেখাইছিলাম যে এই যে এরকম এখানে কিছু পরিমাণ কিছু পরিমাণ গ্যাস আছে, সেই গ্যাসটাকে আমরা এক্সপ্যান্ড করলাম। এখানে ইনিশিয়াল পজিশন, এটা ফাইনাল পজিশন। তাহলে এখানে প্রেসার ছিল P1, এখানে প্রেসার যখন এটা এক্সপ্যান্ড করা হলো তখন প্রেসারটা কমে গেল, তাহলে P2 এরকম একটা প্রেসার করলাম। তো সেই ক্ষেত্রে এর ভলিউমটা কিছু পরিমাণ এক্সপ্যান্ড হয়েছে। হ্যাঁ, এক্সপ্যান্ড হলে তো ভলিউম এক্সপ্যানশনের জন্য আমরা লাস্ট ক্লাসে কিছু পরিমাণ কাজ যে সম্পন্ন হয়েছে সেই কাজের পরিমাণটা হিসাব করেছি, পিভি এনার্জি। তাহলে এখন এই যে ভলিউমটা এক্সপ্যানশন হলো সেটা কিভাবে সম্ভব? যদি আমরা বাইরের থেকে কোনো পরিমাণে হিট সাপ্লাই করি তাহলে কি হবে, এই যে নাম্বার অফ মলিকুলস এখানে যতটুকু ছিল, দ্য নাম্বার অফ মলিকুলস উইল গেট সাম কাইনেটিক এনার্জি। মানে একটা যে কোনো অবস্থায় মলিকুলগুলো যে এনার্জি থাকে
যদি সেই এনার্জিটাকে আমরা আরো একটু বাড়িয়ে দেই, এই যে দেখো বাই হিট, আসলে হিটটা কি? হিট ইজ এ ফর্ম অফ এনার্জি, সো উই আর সাপ্লাইং সাম এনার্জি টু দ্য সিস্টেম। যদি আমরা এই সিস্টেমে এনার্জি সাপ্লাই করি তাহলে কি হবে, এইখানে যে মলিকুলগুলো আছে ইট উইল ইনক্রিজ ইটস মুভমেন্ট, মানে এর গতিশক্তিটা বেড়ে যাবে। গতিশক্তি যদি বেড়ে যায় তাহলে সেই ক্ষেত্রে কি হবে, এই মলিকুলগুলো ছোটাছুটি করতে শুরু করবে। জাস্ট যে যতটুকু যে আগে মুভমেন্ট ছিল, মানে ইন্টারমলিকুলার ডিস্টেন্স, এই ডিস্টেন্সটা বেড়ে যাবে। তা ডিস্টেন্সটা যদি বেড়ে যায় তাহলে ভলিউমটা বেড়ে যাবে। এখন ভলিউম বেড়ে গেলে সেই ক্ষেত্রে কিছু পরিমাণ কাজ সম্পন্ন হবে পি ইন্টু ভি অর পি ইন্টু ডেল্টা ভি, মানে যে পরিমাণ ভলিউমের পরিবর্তন হলো তার সাপেক্ষে, মানে যতটুকু প্রেসার অ্যাপ্লাই করা হয়েছে সেই প্রেসার বা যে পরিমাণ প্রেসার ওখানে আছে সেই প্রেসারের সাথে ভলিউমটা ডেল্টা ভিটা মাল্টিপ্লাই করলে আমরা পিভি ওয়ার্ক পাবো। তাহলে এখন এইখানে আমরা যে পরিমাণ এনার্জি দিয়েছি এবং আগে যে এনার্জিটা ছিল, the total energy of an isolated system remains constant, though it may change from one form to another. When a system is changed from a state A to a state B, it undergoes a change in the internal energy from EA to EB. মানে ইনিশিয়ালি এই সিস্টেমটার একটা ইন্টারনাল এনার্জি ভ্যালু ছিল, যেটাকে আমরা ধরে নিলাম ইএ, ইন্টারনাল এনার্জি অফ দ্য সিস্টেম। মানে যতগুলো রকমের এনার্জি ছিল, সেটার পটেনশিয়াল এনার্জি হোক অথবা কাইনেটিক এনার্জি হোক, ভাইব্রেশনাল এনার্জি হোক অথবা স্ট্যাটিক এনার্জি হোক, যে কোনো এনার্জি থাকুক না কেন তার টোটাল সামেশনের একটা নির্দিষ্ট ভ্যালু ছিল। এখন যদি আমরা বাইরের থেকে কিছু পরিমাণ তাপ দেই তাহলে সেটাও একটা এনার্জি। তাহলে এখন এর ইন্টারনাল এনার্জি, মানে এর এনার্জিটা কতটুকু বৃদ্ধি পাবে, ইন্টারনাল এনার্জি কতটুকু বৃদ্ধি পাবে, জাস্ট যতটুকু পরিমাণ আমরা হিট বাইরের থেকে সাপ্লাই করছি, সেটা দুইটা তিনটা যে কটা ফর্মে যাক না কেন, বাট the increase in total internal energy will be just the amount what we have supplied as heat. When a system is changed from a state A to state B, it undergoes a change in the internal energy from EA to EB. তাহলে এখান থেকে এখানে যাওয়ার জন্য যে পরিমাণ, এটার এনার্জি EA, এটার এনার্জি EB, তাহলে এনার্জির পরিবর্তনটা কতটুকু, জাস্ট ডেল্টা, এটা ছিল ইবি এবং ইএ, তাহলে এইখানে এনার্জি যতটুকু ছিল ইএ আর এটা হলো ইবি, তাহলে চেঞ্জ ইন এনার্জি ইকুয়াল ইবি মাইনাস ইএ। তাহলে ডেল্টা ই, আমরা এই যে পরিবর্তনটাকে ডেল্টা ই দিয়ে, বা চেঞ্জ ইন এনার্জি ইএ, সরি ইবি মাইনাস ইএ, কারণ ফাইনাল এনার্জিটা বেশি ছিল আর ইনিশিয়াল এনার্জিটা কম, যে কারণে আমরা ইবি মাইনাস ইএ এইভাবে লিখছি। তাহলে এখন এই যে আমরা সিস্টেমের মধ্যে হিট হিসেবে যে এনার্জিটা দিয়েছি, তাহলে এই এনার্জিটা দুইটা এনার্জিতে কনভার্ট হতে পারবে। একটা হলো কি, ইট উইল এক্সপ্যান্ড, মানে এই যে ভলিউমটা এক্সপ্যান্ড হওয়ার জন্য বা ভলিউমটা বৃদ্ধি পাওয়ার জন্য কিছু পরিমাণ কাজ সম্পন্ন হচ্ছে, তাহলে ওয়ান পার্ট অফ দ্য হিট, মানে হিট হিসেবে আমরা যে এনার্জিটা দিচ্ছি তার একটা পার্ট এর ভলিউমটা বৃদ্ধি পাওয়ার জন্য কাজ সম্পন্ন করছে, অ্যান্ড অ্যানাদার পার্ট is increasing the internal energy of the molecule. So the total heat of the total energy of the system, তো এখানে যতটুকু আমরা এনার্জি এক্সট্রা দিয়েছি that is exactly equal to the work done in the system and the increase in the internal energy. যতটুকু ইন্টারনাল এনার্জি বৃদ্ধি পেল এবং যতটুকু কাজ সম্পন্ন হলো, এই দুইটার সাম আপটাই হলো আসলে আমরা যতটুকু পরিমাণ হিট দিয়েছি। So এইটার একটা ফর্ম, the energy change is brought about by the evolution or absorption of heat or by work being done by the system because the total energy of the system must remain constant. তাহলে আমরা বলেছি কি যে এই যে সিস্টেমটা দেখালাম, এই সিস্টেমে যে পরিমাণ হিট বাইরের থেকে দেওয়া হবে, the total amount of energy will remain constant। যদিও এখানে কি হয়েছে যে দুইটা ফর্মে, একটা হলো
ভলিউম এক্সপ্যানশনের জন্য কাজ সম্পন্ন হচ্ছে, আর একটা ইন্টারনাল এনার্জি বৃদ্ধি পাচ্ছে। তাহলে হাউএভার কাজ হোক আর যাই হোক না কেন, এই আইসোলেটেড সিস্টেম মানে এটা বাইরে বেরোনোর কোনো সুযোগ নেই। তাহলে জাস্ট ইট ইজ এক্সপ্যান্ডিং দ্য ভলিউম অ্যান্ড ইনক্রিজিং দ্য ইন্টারনাল এনার্জি, সো দ্য টোটাল অ্যামাউন্ট অফ এনার্জি উইল বি কনস্ট্যান্ট ইন দ্য সিস্টেম। তাহলে এই সিস্টেমে যত পরিমাণ এনার্জি আমরা এই বাইরে থেকে দিয়েছি এক্স্যাক্টলি ততটুকু পরিমাণ এনার্জি বৃদ্ধি পাবে। The energy change is brought about by the evolution or absorption of heat and or by work being done by the system. Because the total energy of the system must remain constant, we can write the mathematical statement of first law, delta E equal Q minus W, where Q is the amount of heat supplied to the system, W equal work done by the system. So এখন আমরা এখানে দেখি যে এই যে 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 পরিমাণ হিট আমরা দিয়েছিলাম, আমি দুইটা শব্দ বলেছি এখানে, যে কিছু পরিমাণ কাজ সম্পন্ন হচ্ছে ডিউ টু ইনক্রিজ দ্য ভলিউম, লেট আস কনসিডার দ্যাট ইজ দ্য অ্যামাউন্ট অফ ডাব্লিউ, অ্যান্ড কিউটা হলো যে পরিমাণ তাপ আমরা দিচ্ছি। তাহলে এখন কতটুকু পরিমাণ ইন্টারনাল এনার্জি বৃদ্ধি পাচ্ছে, জাস্ট ডেল্টা ই ইকুয়াল কিউ মাইনাস ডাব্লিউ। কেন? কারণ হলো যে আমরা যে পরিমাণ তাপ দিয়েছি দ্যাট ইজ দ্য কিউ, তার থেকে কিছু পরিমাণ কাজ বা কিছু পরিমাণ এনার্জি ব্যয় হচ্ছে কি করতে, এই ডেল্টা ভি পরিমাণ ভলিউম বৃদ্ধি পাওয়ার জন্য। তাহলে টোটাল ইন্টারনাল এনার্জি বৃদ্ধিটা কতটুকু হবে, ডেল্টা ই ইকুয়াল কিউ মাইনাস ডাব্লিউ। তাহলে এই ডাব্লিউ পরিমাণ কাজ এই ভলিউমটা বৃদ্ধি পাওয়ার জন্য সম্পন্ন হচ্ছে, সো ওই এনার্জিটা লস হচ্ছে জাস্ট ডিউ টু এক্সপ্যানশন। সো দ্য টোটাল ইন্টারনাল এনার্জিটা কতটুকু বৃদ্ধি পাচ্ছে, জাস্ট ডেল্টা ই ইকুয়াল কিউ মাইনাস ডাব্লিউ। সো এখন এই যে থার্মোডাইনামিক্সের ফার্স্ট ল, এটাকে আমরা এভাবে করতে পারি, রিপ্রেজেন্ট করতে পারি। The net energy change of an isolated system is equal to heat transfer to the system minus the work done by the system. মানে আমি এইখানে যে ইকুয়েশনটা বলেছি, এই যে ডেল্টা ই ইকুয়াল কিউ মাইনাস ডাব্লিউ, তোমরা এই ইকুয়েশনের মাধ্যমেই কিন্তু ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্সটাকে এক্সপ্লেন করতে পারো যে এই সিস্টেমের কতটুকু শক্তি বৃদ্ধি পাবে। না, নেট এনার্জি চেঞ্জ অফ অ্যান আইসোলেটেড সিস্টেম, এই যে একটা সিস্টেমের মধ্যে আমরা কিছু পরিমাণ তাপ দিচ্ছি, তাহলে সেক্ষেত্রে এই সিস্টেমের নেট এনার্জি বা টোটাল চেঞ্জটা কতটুকু হবে, দ্যাট উইল বি এই যে ডেল্টা ই পরিমাণ, যে পরিবর্তনটা কতটুকু হচ্ছে, ইজ এক্স্যাক্টলি ইকুয়াল টু দ্য হিট সাপ্লাইড টু দ্য সিস্টেম, সিস্টেমে যে পরিমাণ তাপ দেওয়া হলো মাইনাস দ্য ওয়ার্ক ডান অন দ্য সিস্টেম। তাহলে এই সিস্টেমে যে পরিমাণ কাজ সম্পন্ন হচ্ছে সেটা টোটাল এই যে যে পরিমাণ হিট আমরা দিচ্ছিলাম তার থেকে এটা মাইনাস করলেই আমরা টোটাল ইন্টারনাল এনার্জির ইনক্রিজ বা টোটাল নেট ইনক্রিজ, দ্য নেট এনার্জি or net change of an isolated system, net energy change of an isolated system is equal to the heat transferred to the system minus the work done by the system. আচ্ছা, তাহলে এই যে আমরা সিস্টেমটা দেখলাম বা এই যে ফার্স্ট ল ইকুয়েশনটা ডেল্টা ই ইকুয়াল কিউ মাইনাস ডাব্লিউ, তাহলে এই ইকুয়েশনের মাধ্যমে কিন্তু আমরা সহজেই ফার্স্ট লটাকে মনে রাখতে পারি। কখনো কখনো আমরা এইভাবে বলতে পারি যে কিউ ইকুয়াল ডেল্টা ই প্লাস ডাব্লিউ, অথবা ডেল্টা ই ইকুয়াল কিউ মাইনাস ডাব্লিউ। আমাদের যখন যে ফরম্যাটে দরকার হবে তখন সেই ফরম্যাটে অর্গানাইজ করব এই ইকুয়েশনটা। তাহলে let us consider the system expanding hot gas, ওই যে আমরা যে ফিগারটা দেখাইছি, the gas expands against an applied constant pressure by volume delta V, the total mechanical work। তাহলে আমরা আগের ক্লাসে দেখিয়েছিলাম যে কোনো একটা সিস্টেম এক্সপ্যানশনের জন্য কি পরিমাণ কাজ সম্পন্ন হয়, যে যতটুকু পরিমাণ এক্সপ্যানশন হচ্ছে তার জন্য কাজ সম্পন্ন হচ্ছে P ইনটু ডেল্টা ভি। তাহলে আমরা এখানে যে ফিগারটা দেখলাম, তাহলে এখানে এই যে ডেল্টা ভি পরিমাণ ভলিউম এক্সপ্যানশন হচ্ছে, সো দ্য ওয়ার্ক ডান ফর দিস সিস্টেম ডাব্লিউ ইকুয়াল উইল বি P
প্রেসার মাল্টিপ্লাইড বাই ডেল্টা ভি, যে পরিমাণ ভলিউম পরিবর্তন হচ্ছে বা বৃদ্ধি পাচ্ছে পি, তাহলে প্রেসারের সাথে জাস্ট ওই ভলিউমের চেঞ্জটাকে মাল্টিপ্লাই করে, যেমন আমরা আগের ইকুয়েশনে আগের ক্লাসে দেখিয়েছিলাম, এই যে এটা না পি ইন্টু ডেল্টা ভি, এই যে দেখো, তাহলে পি ইন্টু ডেল্টা ভি বা পি ইন্টু ডিভি, তাহলে কি পরিমাণ কাজ সম্পন্ন হচ্ছে সেটা পি ইন্টু ডেল্টা ভি। তাহলে এই যে এই ইকুয়েশনটা দিয়েই কিন্তু আমরা এখানে কাজ করছি। তাহলে এখানে যে পরিমাণ কাজ সম্পন্ন হচ্ছে, সরি, ডিউ টু এক্সপ্যানশন অফ ডেল্টা ভি, তাহলে দ্যাট উইল বি ডাব্লিউ ইকুয়াল পি ইন্টু ডেল্টা ভি। তাহলে এখন আমরা যে ইকুয়েশনটা লিখলাম, এই যে ডেল্টা ই ইকুয়াল কিউ মাইনাস ডাব্লিউ, তাহলে এখানে এই ইকুয়েশনটাকে আমরা এভাবে লিখতে পারি ডেল্টা ই ইকুয়াল কিউ মাইনাস পি ইন্টু ডেল্টা ভি। দেখো এখানে আমরা এই যে, তাহলে দ্য টোটাল মেকানিক্যাল ওয়ার্ক ডান ইজ গিভেন বাই দ্য রিলেশন ডাব্লিউ ইকুয়াল পি ইন্টু ডেল্টা ভি। তাহলে এখন আগের যে ইকুয়েশনটা ছিল ডেল্টা ই ইকুয়াল কিউ মাইনাস ডাব্লিউ, তাহলে এখন এই যে ডাব্লিউর ভ্যালুটা বসিয়ে দিই এখানে, তাহলে ডেল্টা ই ইকুয়াল কিউ মাইনাস পি ইন্টু ডেল্টা ভি। তাহলে এই দেখো আমাদের ফার্স্ট ল এর একটা সুন্দর এক্সপ্রেশন চলে আসলো। এই এক্সপ্রেশনটা দিয়ে কিন্তু আমরা বিভিন্ন ধরনের প্রবলেম সলভ করব। তো সি আদার ডেফিনেশন অফ ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স। এখন আমরা এই ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স এর আরো কিছু দেখব, ডেফিনেশন দেখব, যেটা আমি প্রথমেই বলেছিলাম যে whenever energy of a particular type disappears, equivalent amount of another type must be produced। মানে আমরা যে কোনো একটা সাবস্ট্যান্সে যদি কিছু পরিমাণ হিট দেই অথবা কিছু পরিমাণ, তাহলে সেক্ষেত্রে ওই সাবস্ট্যান্স ওই হিটটাকে অন্য কোনো ফর্মে কনভার্ট করে দিবে। যেমন আমরা যদি লাইট জ্বালাতে চাই, আমরা যদি ওই ঘরের মধ্যে অন্ধকারে লাইট জ্বালাতে চাই, তাহলে সেক্ষেত্রে ওই সাপ্লাই ইলেকট্রিসিটি অ্যাজ দ্য সোর্স অফ এনার্জি। এখন ওই লাইটগুলো কি করে, কিছু পরিমাণ আলোতে সরি, ওই যে বাল্বগুলো, লাইট না বলি, বাল্ব আর লাইট দুটো আলাদা শব্দ। তাহলে এই বাল্বগুলো কি করে, ওই যে ইলেকট্রিসিটি আমরা দিচ্ছিলাম সেই ইলেকট্রিসিটির একটা নির্দিষ্ট অংশ অথবা একটা পার্সেন্টেজ আলোতে কনভার্ট করছে, আর বাকিটা কিছুটা হিট হিসেবে রেডিয়েট করছে। তাহলে হিট হিসেবে রেডিয়েট করছে কেন? কারণ হলো কি, আমরা নেক্সট কোনো একটা ক্লাসে পড়বো যে আসলে ওই কার্নোট সাইকেল অথবা হিট ইঞ্জিন, তো সেখানে দেখব কি যে দুনিয়াতে আজ পর্যন্ত এমন কোনো সিস্টেম আমরা তৈরি করতে পারিনি যার এফিসিয়েন্সি, মানে হিট ইঞ্জিন বা কোনো ইঞ্জিনের এফিসিয়েন্সি 100% হয়। তাহলে এটা আমরা ওই সেকেন্ড ল বা নিচে পড়বো, এই যে ফার্স্ট লটা আজকে পড়ছি, তাহলে যখন আমরা সেকেন্ড ল বা কার্নোট সাইকেল পড়বো তখন সেখানে দেখবো যে দুনিয়াতে কোনো সিস্টেম বা কোনো হিট ইঞ্জিন বা কোনো ইঞ্জিন আজ পর্যন্ত তৈরি হয়নি যেটা 100% এফিসিয়েন্ট কাজ করে। তো 100% এফিসিয়েন্ট যদি কাজ করতে না পারলো, সেক্ষেত্রে আমরা যে পরিমাণ এনার্জি দিচ্ছি, some part will be performed to do some work and another part will be stored to another source, sorry, another reservoir, not source। তো সেক্ষেত্রে আমরা এখানে যে ইলেকট্রিসিটিটা দিচ্ছি, some part is converted into light and some part is converted into heat। কারণ প্রত্যেকটা লাইট বাল্বটাকে যদি তুমি টাচ করো তাহলে দেখবা যে ওই বাল্বটা অনেকটা গরম। তাহলে সেক্ষেত্রে আমরা এখানে বুঝতে পারি যে আসলে এই যে টোটাল যে ইলেকট্রিসিটিটা আমরা দিয়েছিলাম অ্যাজ এ সোর্স অফ এনার্জি, সো যদি আমরা বলি যে দুইটা পার্টে কনভার্ট হয়েছে, যে মনে করো 40% আলোতে কনভার্ট হয়েছে আর 60% তাপ উৎপন্ন হচ্ছে, তাহলে সেক্ষেত্রে আমরা এখানে যেমন দেখি। তবে এখনকার যে এলইডি লাইটগুলো, এই লাইটগুলো কিন্তু আগের যে নর্মাল যে গোল গোল বাতিগুলো ছিল তার থেকে কিন্তু অনেক ভালো কাজ করে, কারণ আগের যে লাইটগুলো যতটুকু এফিসিয়েন্সি ছিল তার থেকে এই লাইটগুলোর এফিসিয়েন্সি অনেকটা বেটার, যে কারণে আমরা কম বিদ্যুৎ খরচ করে অনেকটা বেশি আলো পেতে পারি। যেমন আগে 100 ওয়াটের একটা বাল্বের যে পরিমাণ আলো পাওয়া যেত, এখন সেটা মনে করো প্রায় 18 ওয়াটের বাল্বেই পাওয়া যায়। আচ্ছা, যা বলছিলাম যে আসলে
whenever energy of a particular type disappears, তাহলে আমরা যে ইলেকট্রিসিটিটা ওই বাল্বটাকে দিয়েছিলাম, তাহলে ওই ইলেকট্রিসিটি তো আর ফার্দার এর ভিতরে থাকছে না। যখন তুমি লাইটটাকে টাচ করছো, বাল্বটাকে টাচ করছো, তখন তুমি ফিল করো যে এটা উত্তপ্ত হচ্ছে আর আমরা আলো দেখতে পাচ্ছি। তাহলে অরিজিনালি আমরা দিয়েছিলাম অ্যাজ ইলেকট্রিসিটি, তাহলে ওই ইলেকট্রিসিটির যে ফর্মটা বা এনার্জির যে ফর্মটা ছিল, দ্যাট ফর্ম ডিসঅ্যাপিয়ার্স। পার্টিকুলার একটা ফর্ম বা পার্টিকুলার একটা টাইপ, এটা কমপ্লিটলি ডিসঅ্যাপিয়ার হয়ে যাচ্ছে। আর একটা ফর্ম, তাহলে যদি একটা ফর্ম ডিসঅ্যাপিয়ার হয়ে যায়, দেন ইনস্ট্যান্টানিয়াসলি বা সাথে সাথে অন্য আর একটা ফর্ম ক্রিয়েট করবে, এবং দ্য টোটাল এনার্জি অফ এ সিস্টেম অ্যান্ড সারাউন্ডিংস রিমেইনস কনস্ট্যান্ট। তাহলে আমরা এইখানে যেমন বলেছিলাম, এই যে এই সিস্টেমের ক্ষেত্রে যে পরিমাণ হিট আমরা দিয়েছি, ওই হিটটা কিন্তু টোটালটা সেম থাকবে, জাস্ট ইট উইল ইনক্রিজ সাম দ্য ইন্টারনাল এনার্জি প্লাস ইট উইল পারফর্ম সাম ওয়ার্ক ডিউ টু এক্সপ্যানশন। তাহলে এই যে সিস্টেমের যে এনার্জিটা ছিল, দ্যাট রিমেইন কনস্ট্যান্ট। যে তুমি যত পরিমাণে হিট দিয়েছো, তাহলে অ্যাকচুয়ালি আমরা এখানে কনসিডার করব সিস্টেম অ্যান্ড সারাউন্ডিংস। যে এই যে সিস্টেমের ভিতরে আমরা কি করছি, এখান থেকে হিট কিছু পরিমাণ ভিতরে দিয়েছি, তাহলে যে পরিমাণ হিট আমরা ভিতরে দিয়েছি, সারাউন্ডিংস থেকে ততটুকু হিট কমে গেছে। তাহলে সেই ক্ষেত্রে ওভারঅল এই যে আমাদের চারপাশে যে সারাউন্ডিংসটা আছে, এই সারাউন্ডিংস এবং এই সিস্টেম এর যে টোটাল অ্যামাউন্ট অফ এনার্জি, it is always constant and you cannot create some energy. The total energy of a system and surrounding remains constant or conserved. যে কনজারভেশন ল অফ এনার্জি আমি শব্দটা বলেছিলাম, যে সেখানে বলেছি যে আমরা উই ক্যান নট, এই দেখো, ইট ইজ ইম্পসিবল টু কনস্ট্রাক্ট, এটা না, যে এখানে আমরা বাংলাদেশের মধ্যে মাধ্যমিকে বা উচ্চ মাধ্যমিকে পড়ে আসছো যে জিনিসগুলো, সেটা সূত্রটা এরকম করেছিল যে মহাবিশ্বের মোট শক্তির পরিমাণ ধ্রুব এবং তা ধ্বংস করা যায় না বা নতুন করে সৃষ্টি করা যায় না, শুধুমাত্র একটা ফর্ম থেকে অন্য একটা ফর্মে রূপান্তর করা যায় মাত্র। তাহলে সেই জিনিসই কিন্তু আমরা এখানে পড়েছি, দ্য টোটাল এনার্জি অফ এ সিস্টেম অ্যান্ড সারাউন্ডিংস। আসলে সিস্টেম অ্যান্ড সারাউন্ডিংস মানে কি? দ্য ইউনিভার্স। কারণ আমরা যে বিষয়টা আমরা গত কোনো বিষয় ক্লাসে বলেছিলাম যে সিস্টেম কোনটা, সারাউন্ডিংস কোনটা। সিস্টেম হলো যেই বিষয়টাকে আমরা কনসিডার করছি ফর এনি পারপাস, যে কোনো পারপাসের জন্য আমরা যদি কোনো একটা বিষয়কে, বস্তুকে করি, মানে ইমাজিন করি, তাহলে সেটাকে আমরা বলবো সিস্টেম। আর এই সিস্টেমের বাইরে যা কিছু আছে না কেন, সব কিছু হলো সারাউন্ডিংস। তাহলে টোটাল এনার্জি অফ এ সিস্টেম অ্যান্ড সারাউন্ডিংস মানে টোটাল এনার্জি অফ ইউনিভার্স। সোজা কথায় যদি বলি, দ্য টোটাল এনার্জি অফ দ্য ইউনিভার্স রিমেইনস কনস্ট্যান্ট অর কনজার্ভ। মানে কি, যে এটা তুমি যাই করো না কেন, শুধুমাত্র একটা ফর্ম থেকে আর একটা ফর্মে যেতে পারে। আলো তাপ তৈরি করতে পারে, অথবা আলো থেকে আমরা অন্য কাজ করতে পারি। তো সেক্ষেত্রে একটা ফর্ম থেকে আর একটা ফর্মে কনভার্ট হচ্ছে, বাট the total amount of energy in the universe remains always constant and it cannot be created nor destroyed. তুমি ধ্বংসও করতে পারো না, সৃষ্টিও করতে পারো না। আচ্ছা, আরেকটা আছে, it is impossible to construct a perpetual motion machine that can produce work without spending energy on it. মানে এইটা হলো যে আমরা ওই সেকেন্ড ল হিসেবে এটা একটু দেখি, যে কোনো একটা ইঞ্জিন, হিট ইঞ্জিন অথবা কোনো একটা ইঞ্জিন শক্তি ব্যয় না করে কাজ করতে পারে না। কিভাবে বলি আমরা, যে কোনো ইঞ্জিন, তুমি সাইকেল চালাতে যাও, সাইকেল চালাতে গেলে তোমার কি করতে হবে, নিজের এনার্জি প্যাডেল দিয়ে তারপরে তোমাকে সাইকেলটা চালাতে হচ্ছে। গাড়ি চালাতে যাও, তোমার ফুয়েল লাগবে। তাহলে ফুয়েলটা হলো বিভিন্ন ধরনের কেমিক্যালস, আমরা যেটা অ্যালকেন হিসেবে জানি, সেটা কখনো কখনো লিকুইড বা গ্যাস যে হিসেবে থাকুক না কেন। তাহলে এই যে ফুয়েলগুলো আছে, এই ফুয়েলগুলো বার্ন করে আমরা এনার্জি তৈরি করি। তাহলে এই এনার্জিটা ইঞ্জিনের যে হুইল আছে বা চাকা আছে, সেই চাকাটাকে ঘোরায়, তারপরে আমাদের গাড়ির চাকা ঘোরে। তাহলে দুনিয়াতে প্রত্যেকটা কাজ করার জন্য বা
কোনো ইঞ্জিন রান করার জন্য অটোমেটিক্যালি spontaneously রান করার জন্য you must need to spend some energy, so you cannot create a engine without spending energy. মানে কোনো ধরনের ইঞ্জিন এনার্জি স্পেন্ড না করে কাজ করতে পারে না। তাহলে এটা হলো আমাদের অন্য আরো কিছু ডেফিনিশন যা শিখলাম। কি কি? তিনটা দেখো। whenever energy of a particular type disappears, equivalent amount of another type must be produced. মানে একটা নির্দিষ্ট ধরনের শক্তি যদি ধ্বংসপ্রাপ্ত না বলি আমরা, মানে ডিসঅ্যাপিয়ার হয়, তা সেক্ষেত্রে অন্য আর একটা নতুন ধরনের বা অন্য একটা নতুন ফর্মের শক্তি সেখানে সৃষ্টি হবে। তাহলে the total energy of a system and surroundings, universe total energy always constant and it cannot be created nor destroyed. তো সেই ক্ষেত্রে তোমরা বা আমরা কেউই এই নতুন করে এনার্জি তৈরি করতে পারি না। It is impossible to construct a perpetual motion machine that can produce work without spending energy. মানে শক্তি ব্যয় না করে কোনো ইঞ্জিন কাজ করতে পারে না। তাহলে প্রত্যেকটা ইঞ্জিন তৈরি করার জন্য, তাহলে তোমাদের একটা প্রশ্ন আসতে পারে, যে প্রশ্ন মনে আসতে পারে যে স্যার তাহলে আমরা যে ওয়াটার ইলেকট্রিসিটি বা জলবিদ্যুৎ তৈরি করি, তাহলে এটা কি মানে শক্তি খরচ না করে কাজ করে? তোমাদের কি মনে হয়? আমি এই প্রশ্নটা এখন তোমাদেরকে করলাম যে তাহলে আমি এখানে বললাম যে দুনিয়াতে কোনো ইঞ্জিনেই কিন্তু কাজ মানে সরি শক্তি ব্যয় না করে কাজ করতে পারে না। তাহলে এখন তোমাদের কি চিন্তা যে আসলে হাইড্রো ইলেকট্রিসিটি, হ্যাঁ, জল বিদ্যুৎ বা পানি বিদ্যুৎ যাই বলো না কেন, তাহলে এই হাইড্রো ইলেকট্রিসিটিটা তাহলে কিভাবে কাজ করে বা কিভাবে তৈরি হয়? কারো কোনো আইডিয়া? স্যার ওই যে পানির স্রোতের মাধ্যমে স্যার ওইটা হ্যাঁ, হ্যাঁ স্যার। পানির স্রোতের মাধ্যমে, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে কি এটা একটা স্পন্টেনিয়াস প্রসেস, তাই না? পানিটা একটা জায়গা থেকে যখন এসে দিয়ে সরু একটা ছিদ্র পথে একটা টারবাইনের উপরে পড়ে, তখন সেই টারবাইনটা ঘোরে। হ্যাঁ স্যার। সেই টারবাইনটা ঘুরলে আমরা এনার্জি পাই। তাহলে এই যে যে একটা বিষয়, তাহলে এই যে পানিটা অটোমেটিক্যালি কেন সরু ছিদ্র দিয়ে পড়তেছে? কারণ হলো কি, পাহাড় থেকে যে পানিটা আসতেছে সেই পানিটাকে আমরা বাঁধ দিয়ে আটকে রাখতেছি, তাই না? তাহলে তার ভিতরে যে পরিমাণ এনার্জিটা সঞ্চিত থাকছে, সেই এনার্জিটাই যখন ওই সরু ছিদ্র পথের মধ্যে দিয়ে আমরা ওই টারবাইনের উপর ফেলছি, তখন সেই টারবাইনটাকে ঘোরাতে পারছে। আদারওয়াইজ তুমি যদি একটা সেম লেভেলে মানে একটা হ্রদের মধ্যে, আমরা যদি এই যে ইসের মধ্যে কথা বলি, এই তোমাদের লেক, কাপ্তাই লেক বা এখানে এখানে ফয়েস লেক, এই যে ছোট ছোট লেক আছে না কেন, যেখানে আসলে পানির কোনো ফ্লো হয় না, সেই সব জায়গায় যদি একটা টারবাইন রেখে দেই, তাহলে সেই টারবাইন তো কখনোই ঘুরবে না। কারণ ওইখানের পানির মধ্যে কোনো স্ট্যাটিক এনার্জি বা এখানে কোনো এনার্জি সঞ্চিত নাই। সঞ্চিত থাকে কোথায়? যখন আমরা কোনো একটা জায়গায় বড় একটা বাঁধ দিয়ে, ড্যাম দিয়ে ওই পানিটাকে আটকে রাখি এবং পানির লেভেলটা অনেক উঁচু থাকে, এক পাশে পানির লেভেল অনেক উঁচু থাকে আর এক পাশে পানির লেভেল খুব নিচু থাকে, যে কারণে ওই ডিফারেন্সের কারণে যে ম্যাগনেসের আমরা অভিকর্ষ শক্তি বা অভিকর্ষ বল যেটা, তাহলে সেই কারণে কি হবে, পৃথিবী নিচের দিকে যেতে থাকবে পানিটা। এখন নিচের দিকে যাওয়ার জন্য তার যে বলটা বা যে শক্তিটা ওখানে সঞ্চিত হচ্ছে, সেই শক্তিটাই যখন মানে ওই পানিটাকে যখন আমরা খুব সরু ছিদ্র পথে একটা টারবাইনের উপর ফেলি, তখন সেই টারবাইনটাকে ঘোরাতে পারে। তাহলে সেখানেও কিন্তু শক্তি ব্যয় করতে হচ্ছে। আমরা মানে ভিজিবলি দেখতে পাচ্ছি যে আসলে শক্তি ব্যয় হচ্ছে না, কিন্তু তারপরেও কিন্তু ওই মানে পানিটাকে আমরা আটকে রাখছি, যাতে ওই পানিটার এনার্জিটা স্টোর থাকে, সেই এনার্জিটাকে আমরা পরবর্তীতে টারবাইন ঘোরাতে ব্যবহার করছি। ওকে, তাহলে এই হলো। তাহলে আমি যে কথাটা বললাম যে দুনিয়াতে কোনো ইঞ্জিন নেই যেটা কিনা 100% মানে 100% এফিসিয়েন্ট না বলি, যে এনার্জি স্পেন্ড না করে কাজ করতে পারে।
তোমাদের কারো একজনের থেকে ফস 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 একটু আওয়াজ আসছে, তো কথা না বললে আনমিউট করে রাখবা, সরি মিউট করে রাখবা, নট আনমিউট। তাহলে সাম স্পেশাল ফর্মস অফ ফার্স্ট ল। তাহলে আমরা ফার্স্ট ল এর ডেফিনেশনটা বা ইকুয়েশনটা একটা পেয়েছিলাম ডেল্টা ই ইকুয়াল কিউ মাইনাস ডাব্লিউ, আর একটা ফাইনাল ফর্মটা পেলাম কি ডেল্টা ই ইকুয়াল কিউ মাইনাস পি ইন্টু ডেল্টা ভি। তাহলে কিউ মাইনাস পি ইন্টু ডেল্টা ভি। এখন এই ইকুয়েশনের মধ্যে যদি আমরা কিছু কন্ডিশন অ্যাপ্লাই করি, সেই কন্ডিশনগুলো কি কি দেখো। সাম স্পেশাল ফর্মস অফ দ্য ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স। আমাদের এই ইকুয়েশনটা প্রথমটা ছিল এটা ডেল্টা ই ইকুয়াল কিউ মাইনাস ডাব্লিউ। তাহলে এখন ফর এ সাইক্লিক প্রসেস ইনভলভিং আইসোথার্মাল এক্সপ্যানশন। আইসোথার্মাল এক্সপ্যানশন মানেটা কি? আইসোথার্মাল শব্দটার মানে হলো যে যেখানে কোনো তাপমাত্রার পরিবর্তন হয় না। তাহলে সেক্ষেত্রে ফর এ সাইক্লিক প্রসেস ইনভলভিং আইসোথার্মাল এক্সপ্যানশন অফ অ্যান আইডিয়াল কেস ডেল্টা ই ইকুয়াল 0। তাহলে তাপমাত্রা যদি কোনো পরিবর্তন না হয় ডেল্টা ই ইকুয়াল 0, তাহলে এই ইকুয়েশনে যদি তুমি ডেল্টা ই এর ভ্যালুটাকে 0 বসিয়ে দাও, দেন ইউ উইল গেট কিউ ইকুয়াল ডাব্লিউ। সিম্পল। যে তাহলে কিউ 0 ইকুয়াল কিউ মাইনাস ডাব্লিউ অর কিউ ইকুয়াল ডাব্লিউ। তার মানে কি যে যে পরিমাণ তাপ তুমি দিবা, আমাদের এই যে সিস্টেম ছিল এই সিস্টেমে যদি এটা আইসোথার্মাল সিস্টেম হয়, যে ইনিশিয়াল টেম্পারেচার এবং ফাইনাল টেম্পারেচার দুইটা যদি সেম থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা পাবো কি যে এখানে যত পরিমাণ, এখানে যে পরিমাণ তাপ দেওয়া হবে ঠিক এক্স্যাক্টলি ততটুকু পরিমাণ কাজ এখানে সম্পন্ন হবে ভলিউম এক্সপ্যানশনের কারণে। আর এখানে ওর যে ইন্টারনাল এনার্জি সেটা কিন্তু আর বৃদ্ধি পাবে না, যে ডেল্টা ই এর ভ্যালুটা তখন 0 হয়ে যাচ্ছে। কারণ আমরা বলেছি যে আইসোথার্মাল প্রসেস, আইসোথার্মাল প্রসেস মানে চেঞ্জ ইন থার্মাল চেঞ্জ ইন টেম্পারেচার উইল বি 0 which corresponds to delta E equal 0. So delta E equal 0 মানে কি internal energy বা energy of the system will not increase, so delta E equal 0, so Q equal W মানে যে পরিমাণ তাপ এখানে দেওয়া হচ্ছে ঠিক পুরোটাই এই ভলিউমটাকে এক্সপ্যান্ড করতে ইউজ হবে। তারপরে দেখো ফর অ্যান আইসোক্লোরিক প্রসেস নো চেঞ্জ ইন ভলিউম। আইসোক্লোরিক এই শব্দটার মানেই হলো ভলিউমের কোনো পরিবর্তন হবে না। তাহলে কোনো একটা সিস্টেমে যদি তার কোনো ভলিউম চেঞ্জ না হয়, তার মানে আমরা এই যে ইকুয়েশনটা দেখেছি ডেল্টা ই ইকুয়াল কিউ মাইনাস পি ইন্টু ডেল্টা ভি, তাহলে এইখানে যদি বলি ডেল্টা ভি ইকুয়াল 0, তাহলে কোনো ভলিউমের পরিবর্তন হলো না। তুমি এখানে কিছু পরিমাণ তাপ দিলা, তাপ দেওয়ার ফলে এই যে পজিশনটা তুমি এখানে এমন প্রেসার অ্যাপ্লাই করে রাখছো যাতে আর ভলিউমটা এক্সপ্যান্ড করার কোনো সুযোগ নেই। ইনিশিয়াল যে পজিশনে ছিল ফাইনালিও ঠিক একই পজিশনে আছে। সো হোয়াট উইল হ্যাপেন, জাস্ট ইট উইল ইনক্রিজ দ্য ইন্টারনাল এনার্জি। কারণ ভলিউম এক্সপ্যানশনের জন্য ডেল্টা ভি, তাহলে আমরা এই যে ইকুয়েশনটা দেখলাম ডেল্টা ভি ইকুয়াল 0, সো পি ইন্টু ডেল্টা ভি টোটাল টার্মটা তখন 0 হয়ে যায়। তাহলে ডেল্টা ই ইকুয়াল জাস্ট কিউ। সো আমরা কি পাচ্ছি, যে পরিমাণ তাপ আমরা সাপ্লাই করছি টু দ্য সিস্টেম it will increase the internal energy that much exactly, কারণ এখানে ভলিউমের কোনো এক্সপ্যানশন হচ্ছে না। সো নো এনার্জি ইজ used to increase the volume, so this term will be vanished and delta E equal Q. That means the internal energy increase will be exactly the amount of energy what we are supplying from outside. For an adiabatic process, adiabatic প্রসেসটা কি, there is no change in heat, মানে যদি কোনো সিস্টেমে আমরা কোনো তাপ না দেই, যদি কোনো আমরা সিস্টেমে এইখানে আমাদের সিস্টেমটা যা আছে এই সিস্টেমে যদি কোনো পরিমাণ তাপ প্রদান করা না হয়, তাহলে সেই ক্ষেত্রে কি হবে, কিউ ইকুয়াল 0।
সোজা কথায় আমরা এই কিউর ভ্যালুটা তখন 0 পাবো। তার মানে ডেল্টা ই ইকুয়াল মাইনাস ডাব্লিউ। তাহলে ডেল্টা ই ইকুয়াল মাইনাস ডাব্লিউ সেটা কিভাবে হবে? ডেল্টা ইটা তখন কমে যাচ্ছে, যে ইন্টারনাল এনার্জিটা কমে যাবে, কারণ এই ভলিউমটা এক্সপ্যানশন হওয়ার কারণে কিছু পরিমাণ এনার্জি, এই সিস্টেমের কিছু পরিমাণ এনার্জি ইউজ করে ভলিউমটা এক্সপ্যান্ড হবে। বাইরের থেকে আমরা কোনো তাপ দিচ্ছি না, কারণ এই সিস্টেমটাকে বলেছি আমরা এবারে অ্যাডিয়াবেটিক প্রসেস। অ্যাডিয়াবেটিক প্রসেস যখন বলছি, যেখানে বাইরের থেকে কোনো তাপের আদান প্রদান হবে না, সো we are not giving any heat from the outside, so q equal 0, therefore delta e equal minus w। তার মানে হলো কি, যদি এখানে তুমি কোনো তাপ না দাও তাহলে এখানে যে পরিমাণ এনার্জি ছিল বা যে পরিমাণ গ্যাস ছিল সেই গ্যাসটা এক্সপ্যান্ড হবে, অ্যান্ড তার জন্য কিছু পরিমাণ এনার্জি ব্যয় হবে। তাহলে যে পরিমাণ এনার্জি ব্যয় হবে দ্যাট উইল বি ডাব্লিউ, এবং সেই এনার্জি ব্যয় করার জন্য এই যে টোটাল ডেল্টা ই এর এনার্জিটা ততটুকু কমে যাবে যে পরিমাণ কাজ সম্পন্ন হবে। সো for an adiabatic process there is no change in heat gained or lost, q equals 0, hence delta E equal minus w. In other words, the decrease in internal energy is exactly equal to the work done on the system by surroundings। সেই ক্ষেত্রে কি হবে, যে পরিমাণ কাজ সারাউন্ডিংস দ্বারা এই সিস্টেমের উপর সম্পন্ন হবে ঠিক ততটুকু পরিমাণ ইন্টারনাল এনার্জি কমে যাবে। আর যদি বলি ফর অ্যান আইসোবারিক প্রসেস, আইসোবারিক প্রসেসের জন্য কি, আইসোবারিক মানে কি, প্রেসার কনস্ট্যান্ট। ফর অ্যান আইসোবারিক প্রসেস দেয়ার ইজ নো চেঞ্জ ইন প্রেসার, that means p remains constant, hence delta E equal q minus w or delta E equal q minus p into delta v। তাহলে সেক্ষেত্রে প্রেসার যদি কনস্ট্যান্ট থাকে সেক্ষেত্রে p ইন্টু ডেল্টা ভি, এটা কিন্তু ডেল্টা পি নয়, যে কারণে আমরা এখানে ডেল্টা পি টার্মটাকে জিরো করছি না। তাহলে এটা পি হলো কনস্ট্যান্ট, একটা নির্দিষ্ট প্রেসার থাকবে। তা সেক্ষেত্রে যদি ডেল্টা পি এর ভ্যালু থাকতো, যেমন আমরা এইখানে যখন ডেল্টা ভি এর বলেছিলাম যে ভলিউমের কোনো চেঞ্জ হচ্ছে না, ভলিউমের কোনো যদি চেঞ্জ না হয় সেক্ষেত্রে আমরা ওইটাকে ডেল্টা ভি এর পার্টটাকে জিরো বলেছি, কিন্তু এখানে বলেছি পি এর টার্মটা কনস্ট্যান্ট। তো আমাদের ইকুয়েশনে আছে কি, ডেল্টা ই ইকুয়াল কিউ মাইনাস পি ইন্টু ডেল্টা ভি। তাহলে এটাকে ডেল্টা পি নয়, এটা শুধুমাত্র পি। সো উই ক্যান নট রাইট ডাউন পি ইকুয়াল 0 if the pressure remains constant, it has certain value. If the pressure is 0, in that case we will write down the value of p is 0, but as it is not 0 or this is not in the form of delta p, so the value will be constant. So delta E equal q minus p into delta v। এই হলো আমাদের যে চারটা কন্ডিশন। এখন আমার পরীক্ষার সময় কিন্তু আমি এই কন্ডিশনগুলো দিতে পারি, যে যদি ফার্স্ট তোমাদের মনে করো ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্সটা কি, সেটার একটা বা দুইটা ডেফিনেশন দাও, দিয়ে তারপরে সেখান থেকে কি হবে, যে এই যে স্টেটমেন্টগুলো, যে সাম স্পেশাল ফর্মস, স্পেশাল ফর্মসের মধ্যে কি কি আছে, স্পেশাল ফর্মসের মধ্যে আইসোবারিক প্রসেস, আইসোক্লোরিক প্রসেস, তারপরে আইসোথার্মাল প্রসেস অ্যান্ড অ্যাডিয়াবেটিক প্রসেস, এই চারটা কন্ডিশন আছে বা চারটা আছে, ক্রাইটেরিয়া আছে। সেই ক্রাইটেরিয়াগুলো যদি তোমরা মেনটেন করো তাহলে ফার্স্ট ল এর ফর্মটা কি হবে, আই মে গিভ ইউ টু রাইট ডাউন, যে তোমরা এই ইকুয়েশনগুলো বা এই ফর্মগুলো কিভাবে আসছে সেটা এ করার জন্য ডিরাইভ বা এখান থেকে এই স্টেটমেন্টগুলো তোমরা তখন সেগুলো লিখে দিবা। আচ্ছা, ছোট্ট একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম দেখাই। Find delta E, Q and W if 2 moles of hydrogen at 3 atmospheric pressure expand isothermally at 50 degrees Celsius and reversibly to a pressure of 1 atmosphere। তাহলে আমরা জানি কি, isothermal, since the operation is isothermal and the gas is ideal, তাহলে আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে এবং আইসোথার্মাল প্রসেসের ক্ষেত্রে আমরা জানি কি, এই যে এখানে কন্ডিশনগুলো দেখো,
mathematical statement of the first law of thermodynamics যদি for a cyclic process involving isothermal expansion, আইসোথার্মাল এক্সপ্যানশনের ক্ষেত্রে যদি এরকম হয় ডেল্টা ই ইকুয়াল 0, সো কিউ ইকুয়াল ডাব্লিউ, তাহলে আমাদের এইরকম একটা ফর্ম। তাহলে তুমি যদি এই প্রবলেম থেকে ফাইন্ড ডেল্টা ই কিউ ডাব্লিউ, তাহলে তুমি যদি এই ইকুয়েশন থেকে কিউর ভ্যালুটা জানতে পারো, দেন ইউ ক্যান ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ ডাব্লিউ। তাহলে ডেল্টা ই এর ভ্যালুটা এখানে হবে কি 0, কারণ আইসোথার্মাল প্রসেস। তাহলে আইসোথার্মাল প্রসেস ডেল্টা ই ইকুয়াল 0, সো ফ্রম দ্য ফার্স্ট ল ডেল্টা ই ইকুয়াল কিউ মাইনাস ডাব্লিউ অ্যান্ড কিউ ইকুয়াল ডাব্লিউ, যেটা আমরা পেলাম। ফর এ রিভার্সিবল প্রসেস, এখন রিভার্সিবল আইসোথার্মাল রিভার্সিবল এক্সপ্যানশনের জন্য আমরা যে ইকুয়েশনটা লাস্ট ক্লাসে পড়েছিলাম, যে ওয়ার্ক ডান ডাব্লিউ ইকুয়াল মাইনাস এন আর টি লন পি ওয়ান বাই পি টু, তাহলে এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনটা আমরা লাস্ট ক্লাসে পড়েছিলাম এবং একটু আগে দেখাইছিলাম যে আমরা এই যে এখানে ছবিটা একটু সরি, আচ্ছা ডাব্লিউ ইকুয়াল মাইনাস এন আর টি লন পি ওয়ান বাই পি টু, তাহলে আইসোথার্মাল রিভার্সিবল এক্সপ্যানশন অফ অ্যান আইডিয়াল গ্যাস। তাহলে এই ইকুয়েশনটা যদি মনে রাখতে পারো যে একটা আইডিয়াল গ্যাসের জন্য আইসোথার্মাল রিভার্সিবল এক্সপ্যানশনের জন্য কি পরিমাণ কাজ সম্পন্ন হয়, তাহলে সেখান থেকে তুমি সহজেই ওই ভ্যালুটা বের করতে পারবা। সো তাহলে সেক্ষেত্রে আমরা এখানে লিখলাম কি ডাব্লিউ ইকুয়াল মাইনাস এন আর টি লন পি ওয়ান বাই পি টু, অথবা যদি লনটাকে না লিখে আমরা লগ লিখতে চাই, দেন ইউ নিড টু মাল্টিপ্লাই উইথ 2.303 অ্যান্ড দেন চেঞ্জ দ্য লন ইনটু লগ। সো একই জিনিস, তাহলে এইখানে ভ্যালুগুলো করে সাবস্টিটিউট করে ভ্যালুটা বের করো, দেন ইউ আর গেটিং 1410 ক্যালোরি। আর সিন্স কিউ ইকুয়াল ডাব্লিউ আমরা এখান থেকে পেয়েছি কিউ ইকুয়াল ডাব্লিউ, সো কিউ ইকুয়াল 1410 ক্যালোরি। সো এই হলো আমাদের ম্যাথমেটিক্যাল প্রবলেম। আর একটা প্রবলেম আছে, এটা আমি আর দেখাবো না, এটা তোমরা নিজেরা দেখে নিও, আমি এটা দিয়ে নিব, পিডিএফ ফাইলটা দিয়ে দিলে। আচ্ছা, আর একটা জিনিস পড়াতে চেয়েছিলাম, আরও প্রবলেম আছে, যাই হোক, স্পেসিফিক হিট ক্যাপাসিটি মানে আপেক্ষিক তাপ। তোমরা আপেক্ষিক তাপ সম্পর্কে জানো যে আপেক্ষিক তাপটা কি, যে 1 কেজি ভরের বস্তু বা 1 ইউনিট অ্যামাউন্ট অফ কোনো সাবস্ট্যান্সের তাপমাত্রা যদি 1 ইউনিট বৃদ্ধি করতে চাই বা পরিবর্তন করতে চাই, তার মানে যে স্পেসিফিক হিটটা হলো যে 1 কেজি ভরের, নর্মালি আমি আসলে 1 কেজি না বলে 1 ইউনিট বলি। 1 ইউনিট বলে সেক্ষেত্রে সুবিধা হয় যে আমরা কখনো কখনো সিজিএস বা এমকেএস যে পদ্ধতিতেই বলি না কেন সেটাই আমরা করতে পারবো। তাহলে দ্য স্পেসিফিক হিট ক্যাপাসিটি is defined as the amount of heat change to change the heat of 1 unit of substance by 1 Kelvin, মানে 1 ইউনিট ভরের কোনো বস্তুর তাপমাত্রা 1 কেলভিন পরিবর্তন করার জন্য যে পরিমাণ তাপের প্রয়োজন হয় বা তাপ অপসারণ করার দরকার হয়, দ্যাট ইজ দ্য স্পেসিফিক হিট ক্যাপাসিটি বা আপেক্ষিক তাপ। তাহলে আপেক্ষিক তাপের ডেফিনিশনটা তোমরা শিখে আসছো। তাহলে আমি এখানে যেটা লিখে দিছি, স্পেসিফিক হিট ক্যাপাসিটি ইজ এ ফিজিক্যাল প্রপার্টি অফ ম্যাটার ডিফাইন্ড অ্যাজ দ্য অ্যামাউন্ট অফ হিট টু বি সাপ্লাইড টু অ্যান অবজেক্ট অফ ম্যাস 1 ইউনিট, মানে 1 কেজি অথবা 1 ইউনিট, টু ইনক্রিজ দ্য টেম্পারেচার বাই 1 ডিগ্রি। এখানে ইনক্রিজ হতে হবে এমন কোনো কথা নাই, যদি আমরা তাপমাত্রা বাড়াতে চাই তাহলে ইনক্রিজ হবে, যদি কমাতে চাই তাহলে ডিক্রিজ হবে। তাহলে প্রত্যেকটা বস্তুরই একটা ধর্ম হলো এই যে স্পেসিফিক হিট ক্যাপাসিটি, কোনো একটা বস্তুর তাপমাত্রা মানে, আর আপেক্ষিক তাপ এটাকে আমরা যেভাবে বললাম, তাহলে আপেক্ষিক তাপ 1 কেজি ভরের কোনো বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে অথবা 1 ইউনিট ভরের কোনো বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তা হলো আপেক্ষিক তাপ। তাহলে যদি মনে করো যে কোনো একটা বস্তুর তাপমাত্রা আমি 5 ডিগ্রি সেলসিয়াস বাড়াতে চাই, তো সেটা না, আগে বলি যে কিউ ক্যালোরিজ ইজ দ্য হিট অ্যাবজর্ব বাই ম্যাস এম, মানে এম ভরের কোনো একটা বস্তুর তাপমাত্রা T1 থেকে T2 পর্যন্ত নিতে, মানে 5 ডিগ্রি সেলসিয়াস মনে করো বৃদ্ধি করতে, তাহলে Q1 থেকে Q2 মানে টেম্পারেচার বলি, T1 থেকে T2 এই টেম্পারেচারের পরিবর্তন ঘটানোর জন্য আমাদের কিউ পরিমাণ তাপ দিতে হয়।
তাহলে 1 কেজি ভরের বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে কতটুকু তাপ লাগবে সেটা আমরা কিভাবে বের করি? জাস্ট তোমরা ঐকিক নিয়ম করো। সেখানে কি বলেছি কি যে m ভরের বস্তু, তাহলে 1 কেজি ভরের হতে হলে কি হবে? জাস্ট ওই যে টোটাল অ্যামাউন্ট অফ হিটটাকে m দিয়ে ডিভাইড করে দাও, তারপরে 5 ডিগ্রির কথা বলেছি অথবা T1 থেকে T2, তাহলে 5 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করার জন্য লাগে হলো কিউ পরিমাণ তাপ, তাহলে 1 ডিগ্রি বা 1 কেলভিন বৃদ্ধি করার জন্য লাগবে জাস্ট কিউ কে ওই 5 দিয়ে অথবা T2 - T1 দিয়ে ভাগ করে দাও, তাহলে তোমরা এই যে মোলার সরি স্পেসিফিক হিট ক্যাপাসিটি এটা পাবা। এরপরে আর একটা জিনিস আছে খুব সিম্পল, তাহলে এই যে মোলার স্পেসিফিক হিট ক্যাপাসিটি যা সেটা আমরা ডেফিনেশনটা এইভাবে লিখি, সি ইকুয়াল কিউ বাই এম ইন্টু ডেল্টা থিটা অর ডেল্টা টি অথবা T2 - T1। তার মানে যে পরিমাণ তাপ m ভরের কোনো বস্তুর তাপমাত্রা T1 থেকে T2 তে নিতে কিউ পরিমাণ যদি তাপের প্রয়োজন হয়, তাহলে আপেক্ষিক তাপের ডেফিনিশন সি ইকুয়াল কিউ বাই এম ইন্টু ডেল্টা থিটা। তাহলে এখন এই যে 1 কেজি ভরের বস্তু না বলে যদি আমরা 1 মোল ভরের বস্তুর কথা বলি, যে স্পেসিফিক হিট বলেছি কি যে 1 কেজি ভরের কোনো বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে বলছি স্পেসিফিক হিট ক্যাপাসিটি। কিন্তু এখন যদি বস্তুর তাপমাত্রা বস্তুটাকে যদি আমরা 1 মোল সাবস্ট্যান্স বলি, যেমন 1 কেজি হলো 1000 গ্রাম, কিন্তু 1 মোল ওয়াটারের যদি বলি তো সেক্ষেত্রে 18 গ্রাম। তাহলে এই 18 গ্রাম পানির তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ লাগবে সেটা হলো পানির মোলার আপেক্ষিক তাপ। তাহলে আমরা ওভারঅল মোলার আপেক্ষিক তাপ যদি বলি, দেখো মোলার হিট ক্যাপাসিটি ইজ দ্য মানে কোনো এক মোল বস্তুর 1 মোল সাবস্ট্যান্সের তাপমাত্রা যদি 1 কেলভিন পরিবর্তন করতে চাই তাহলে যে পরিমাণ তাপের প্রয়োজন হবে that is the molar heat capacity. When mass considered is 1 mole, the expression 1 can be written as C equal Q by T2 - T1 Q by delta T। তাহলে আমরা যে এইখানে ইকুয়েশনটা পেয়েছিলাম C equal Q by M into delta theta, তাহলে M এর জায়গায় যদি আমরা 1 বসিয়ে দেই 1 কেজি, তাহলে সেক্ষেত্রে C equal Q by delta T বা delta theta যাই বলো না কেন, তাহলে সেক্ষেত্রে that is the molar heat capacity। তাহলে when mass considered is 1 mole, the expression 1 can be written as C equal Q by 1 into তাহলে T Q by delta theta বা delta T। The molar heat capacity of a system is defined as the amount of heat required to raise the temperature of 1 mole of substance by 1 Kelvin। তাহলে এক মোল ভরের কোনো বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের দরকার হয় সেটা হলো মোলার হিট ক্যাপাসিটি। Since the heat capacity varies with temperature, its true value will be given as C equal dQ by delta T। আসলে যে মোলার হিট ক্যাপাসিটি বা স্পেসিফিক হিট ক্যাপাসিটি এটা তাপমাত্রার সাথে ডিপেন্ড করে, যেমন পানির আপেক্ষিক তাপ এবং সেটা হলো পানির গলনের আপেক্ষিক তাপ এবং পানির বাষ্পীভবনের আপেক্ষিক তাপ, এই দুইটা কিন্তু একই জিনিস নয় বা একই ভ্যালু নয়, কারণ এটা ডিপেন্ড করে তাপমাত্রার উপরে। সে কারণে যে since the heat capacity varies with temperature, তাহলে টেম্পারেচারের সাথে সাথে কিন্তু এটা ভেরি করে, যে কারণে প্রত্যেকটা আলাদা আলাদা টেম্পারেচারে তার স্পেসিফিক হিট ক্যাপাসিটি ডিফারেন্ট হবে এবং সাথে সাথে মোলার হিট ক্যাপাসিটিও ডিফারেন্ট হবে। সো মোলার হিট ক্যাপাসিটিটাকে আমরা এইভাবে লিখি dQ by dt বা ডেল্টা টি। তাহলে তাপের পরিবর্তন ডিভাইড বাই তাপমাত্রার পরিবর্তন, এই যে একটা রেশিও আসলো, thus the molar heat capacity may be defined as the ratio of the amount of heat absorbed to the rise in temperature। যে কি পরিমাণ তাপের পরিবর্তন অথবা তাপের বৃদ্ধি হচ্ছে তার সাথে যে পরিমাণ তাপমাত্রা পরিবর্তন হচ্ছে তার যে রেশিওটা, সেই রেশিওটাকে বলবো আমরা মোলার হিট ক্যাপাসিটি। And this is the end of today's class. If you have any question or comment regarding this, then you are welcome.